হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এক সংকর জনন পরীক্ষা সম্বন্ধে পড়ব। মেন্ডেলের এক সংকর জনন, ঠিক আছে? মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা, ইংলিশে বলা হয় মনোহাইব্রিড ক্রস। তো প্রথমে আমরা জানি যে এক সংকর জনন কাকে বলে, তারপর তার পরীক্ষায় আসব। তো এক সংকর জনন কাকে বলে? একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে যে সংকরায়ন করানো হয় তাকেই বলা হয় এক সংকর জনন। আবার বলি, একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, মানে দুটো বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটো জীবের মধ্যে যে ক্রসিং করানো হবে, যে জনন ঘটানো হবে বা সংকরায়ন করানো হবে তাকেই বলা হবে এক সংকর জনন। তো মেন্ডেল তার এক সংকর জননের জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন এবং মটর গাছে বিভিন্ন রকমের বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তার কাণ্ডের দৈর্ঘ্য যেমন লম্বা, বেঁটে, তার ফুলের বর্ণ বেগুনি বা সাদা, এই ধরনের বিভিন্ন সাত জোড়া, এটা বইতে আছে, তোমরা মুখস্থ করে নেবে। তো মেন্ডেল মটর গাছে 7 জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে তার এক সংকর জনন, দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস এই এক্সপেরিমেন্টগুলো করেছিলেন। তো আজকে আমরা ডাইহাইব্রিড ক্রস নিয়ে কথা বলবো না, আজকে আমরা মনোহাইব্রিড ক্রস বা এক সংকর জনন নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো এখন যে এক সংকর জনন পরীক্ষা সম্বন্ধে আমি কথা বলবো, এখানে মেন্ডেল যে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন সেটা হচ্ছে মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য, একটা হচ্ছে লম্বা মটর গাছ এবং তার বিপরীত বৈশিষ্ট্যটা কি? খর্ব মটর গাছ বা বেঁটে মটর গাছ, ঠিক আছে? এবং এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সবই জেনেটিক ক্যারেক্টার, এর জন্য জিন দায়ী এই চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশের জন্য। তবে জেনে রাখো, মেন্ডেল কিন্তু জিন এই কথা বলেননি, মেন্ডেল বলেছিলেন ফ্যাক্টর, যে এই বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিনিসটা তাকে মেন্ডেল বলেছিলেন ফ্যাক্টর, কিন্তু ভবিষ্যতে বা তার পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে সেটা প্রকৃতপক্ষে জিন, ঠিক আছে? তো জিনই কিন্তু ফ্যাক্টর। তাহলে মেন্ডেল তার পরীক্ষার জন্য যে লম্বা বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ এবং বেটে বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ নিয়েছিলেন, লম্বা দৈর্ঘ্যের এবং বেটে দৈর্ঘ্যের, তার জন্য দায়ী ফার্স্টে জিনগুলোর নাম আমরা জেনে নিই। লম্বা কাণ্ডের জন্য দায়ী জিন বা অ্যালিল একই ব্যাপার, সেটা হচ্ছে ক্যাপিটাল টি, ঠিক আছে? মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য লম্বা এই বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে দায়ী জিন তাকে ধরা হলো ক্যাপিটাল টি, এবং বেটে বা খর্ব কাণ্ডের জন্য দায়ী জিনটাকে ধরা হলো স্মল টি, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল টি এবং স্মল টি কিন্তু একে অপরের অ্যালিল। কেন এরা একে অপরের অ্যালিল? কারণ এরা কিন্তু সমসমস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসেই উপস্থিত। অ্যালিল কাকে বলে আমরা নিশ্চয়ই জানি, তাই না? যে একই জিনের ভিন্ন রূপ যারা সমসমস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে উপস্থিত থাকে তাকেই বলা হয় অ্যালিল। তাহলে ক্যাপিটাল টি এবং স্মল টি কিন্তু একে অপরের অ্যালিল। ধরো এই একটা ক্রোমোজোম এবং এটা হচ্ছে তার সমসমস্থ ক্রোমোজোমটা, ওকে? তাহলে যদি এইখানটা থাকে ক্যাপিটাল টি জিন, তাহলে এই ক্রোমোজোমেরও কিন্তু ঠিক এটারই তো হোমোলোগাস ক্রোমোজোম এটা, তাই না? সমসমস্থ ক্রোমোজোম জোড়া, তাহলে এরও কিন্তু এখানে ক্যাপিটাল টি জিন থাকবে। সেটা ক্যাপিটাল টিও থাকতে পারে, স্মল টিও থাকতে পারে, কিন্তু একই জিনের ভিন্ন রূপই থাকতে হবে, একই জিনের সেম রূপ অথবা ভিন্ন রূপ। আচ্ছা, তাহলে যে কোনো মটর গাছেরই কিন্তু এই কাণ্ডের দৈর্ঘ্য প্রকাশ করার জন্য দায়ী যে জিনটা, সেটা ক্যাপিটাল টি হোক বা স্মল টি হোক, এদের কিন্তু দুটো করে কপি থাকবে, যেহেতু হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার ডিপ্লয়েড, তো তাই না? মটর গাছের ডিপ্লয়েড ক্রোমোজোম নাম্বার কত? 2n=14। তার মানে মটর গাছের 7 জোড়া ক্রোমোজোম আছে। মানুষের যেমন 23 জোড়া ক্রোমোজোম থাকে, 23 জোড়া ক্রোমোজোম মানে কি? একই রকম দেখতে দুটো ক্রোমোজোম, তাই না? 1 নম্বর দুটো, 2 নম্বর দুটো, 3 নম্বর দুটো, এরমভাবে 22 নম্বর দুটো, 22 জোড়া। আর 23তম জোড়াটা কি? মানুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম, পুরুষের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই, আর মহিলাদের ক্ষেত্রে দুটোই এক্স। তো উদ্ভিদ দেহে তো এরকম XY ক্রোমোজোম হয় না? তো এদের 7 জোড়া যদি ক্রোমোজোম হয়, তাহলে ধরো এটা এক জোড়া, 7 জোড়ার মধ্যে যে কোনো একটা জোড়া, তাহলে এই দুটো হোমোলোগাস ক্রোমোজোম মানে এর ঠিক যেখানে যেখানে যে জিন, অর্থাৎ যে বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিন, তার যে হোমোলোগাস পার্টনার তারও কিন্তু সেই লোকাসে সেই বৈশিষ্ট্য প্রকাশের দায়ী জিনই থাকবে, ঠিক আছে? সেটা সেই জিন, সেম জিনের ভিন্ন রূপ হতে পারে, কিন্তু জিনটা তো সেম।
তাহলে ক্যাপিটাল টি অথবা ক্যাপিটাল টি অথবা স্মল টি 3 রকমের জিনোটাইপ হতে পারে। আচ্ছা, তাহলে একটা যদি বিশুদ্ধ লম্বা মটর গাছ নেওয়া হয় অর্থাৎ হোমোজাইগাস, তার কিন্তু দুটোই ক্যাপিটাল টি, বোঝা গেছে? তাহলে যখন দুটোই সেম অ্যালিল থাকবে, একই জিনের যখন সেম রূপ থাকবে, তাকে বলা হবে কিন্তু বিশুদ্ধ জীব, ঠিক আছে? একে বলা হবে বিশুদ্ধ জীব, বোঝা গেছে? বা বিশুদ্ধ মটর গাছ। এক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রকাশিত হবে? দুটোই ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি কিসের জন্য দায়ী? লম্বা কাণ্ডের জন্য দায়ী। তাহলে অবশ্যই এই মটর গাছটার কিন্তু কাণ্ডের দৈর্ঘ্য লম্বাই হবে। তাহলে এই মটর গাছকে আমরা বলবো বিশুদ্ধ লম্বা মটর গাছ। আরেকটা ধরো মটর গাছ যার এই যে হোমোলোগাস ক্রোমোজোম জোড়াটা সেম ক্রোমোজোম, কিন্তু এটা যদি মটর গাছের 3 নম্বর ক্রোমোজোম জোড়া হয় তাহলে এটাও কিন্তু 3 নম্বর ক্রোমোজোম জোড়াই, এটা 2 নম্বর হলে এটাও 2 নম্বর ক্রোমোজোম জোড়াই, সেম নম্বর ক্রোমোজোম জোড়াই হবে, কারণ একই প্রজাতি কিন্তু। তাহলে একই প্রজাতির একই ক্রোমোজোমের একই জায়গায় কিন্তু সেম জিন থাকে, কখনো অন্য জিন থাকবে না। মানে যদি ধরো এটা 5 নম্বর ক্রোমোজোম জোড়া, আমি ধরে নিচ্ছি কথায় কথায়, ধরো এটা 7 জোড়ার মধ্যে ধরো পঞ্চম জোড়াটা, তাহলে পঞ্চম জোড়ার এইখানে যদি মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য বৈশিষ্ট্যটা প্রকাশের জন্য দায়ী জিন থাকে, তাহলে যে কোনো মটর গাছের সেম প্রজাতি, ধরো পাইসাম স্যাটিভাম, তো অন্য গাছও যদি হয় তারও যদি এটা 5 নম্বর ক্রোমোজোম জোড়ই হয়, তার কিন্তু এইখানে ঠিক কাণ্ডের বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিনটাই থাকবে, কখনোই কিন্তু এখানে ফুলের বর্ণ প্রকাশের জন্য দায়ী জিন থাকবে না। এবার হতে পারে যে কাণ্ডের বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী যে জিনটা, তার বললাম দুটো রূপ, ধরো ক্যাপিটাল টি আর স্মল টি, তো হতেই পারে যে দুটো ক্যাপিটাল টি, এর ধরো দুটোই স্মল টি, অথবা কেউ হতে পারে যার একটাই ক্যাপিটাল টি একটাই স্মল টি, কিন্তু সেম জিনের ভিন্ন রূপ থাকতে হবে বা সেম রূপ থাকতে হবে, কখনোই কিন্তু অন্য জিন থাকবে না, এটা মাথায় ঢুকিয়ে নিও। তাহলে দেখো এই যে মটর গাছটার ক্রোমোজোম আঁকলাম হোমোলোগাস ক্রোমোজোম, এও তাহলে বলতে পারি বিশুদ্ধ, এও তো বিশুদ্ধ মটর গাছ। কেন? দেখো দুটো সেম অ্যালিল, তাই না? ডিফারেন্ট না তো, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি এরকম তো নেই, দুটোই স্মল টি, তাহলে এ কিন্তু বিশুদ্ধ খর্ব মটর গাছ, বুঝতে পেরেছো? বা বিশুদ্ধ বেটে মটর গাছ। কেন? কারণ স্মল টি বেটে কাণ্ডের জন্য দায়ী জিন, আর দুটোই স্মল টি, ফলে এই মটর গাছটা নিশ্চয়ই লম্বা হবে না, লম্বা হওয়ার জন্য দায়ী জিন তো তার নেই, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা মটর গাছ, এটা হচ্ছে বিশুদ্ধ বেটে মটর গাছ। মেন্ডেল তার এক সংকর জনন পরীক্ষার জন্য একটা বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটা বিশুদ্ধ খর্ব বা বেটে মটর গাছের ক্রস করিয়েছিলেন। চলো তাহলে এবারে আমরা ক্রসটা দেখি। আচ্ছা, এই ধরো ক্যাপিটাল টি অর্থাৎ বিশুদ্ধ লম্বা মটর গাছ, ঠিক? এর সঙ্গে ক্রস করানো হলো কার? এর সঙ্গে ক্রস করানো হলো স্মল টি অর্থাৎ বিশুদ্ধ খর্ব মটর গাছ। তাহলে এটা হচ্ছে পি জনু বা প্যারেন্টাল জনু, তাই না? পি জনু বা জনিত্রী জনু বা প্যারেন্টাল জনু সবসময় ডান দিকে লিখে দেবে কোনটা কি। আমি যদি ক্রোমোজোম আঁকি কেমন দেখতে হবে? ধরো এর ক্রোমোজোম কেমন, ধরো এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, ঠিক? তাহলে এই ক্রোমোজোমেও ক্যাপিটাল টি জিনটা, এই ক্রোমোজোমেও ক্যাপিটাল টি জিনটা, কোনো সন্দেহ নেই, আমি একটু আগে বুঝিয়ে দিলাম। আমি যদি বিশুদ্ধ খর্ব মটর গাছটার ক্রোমোজোম আঁকি, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, তাহলে এখানেও কিন্তু স্মল টি, এই ক্রোমোজোমেও স্মল টি, কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবারে মেন্ডেল এই গাছের সঙ্গে এই গাছের ক্রস করাবেন, তার মানে এই গাছের পরাগরেণু নিয়ে এই গাছের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করবেন। কিন্তু আমরা জানি যে মটর গাছ হচ্ছে উভলিঙ্গ, তাই না? উভলিঙ্গ ফুল, অর্থাৎ একই ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয়ই আছে। তাহলে উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে স্বপরাগযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না? আমরা আগের চ্যাপ্টারে পড়ে এসেছি না পরাগযোগ? কিন্তু মেন্ডেলের টার্গেট ছিল যে এই গাছের সঙ্গে এই গাছের ক্রস করাবেন, তাহলে এই গাছে যদি স্বপরাগযোগ হয়ে যায় তাহলে তো সে তার উদ্দেশ্যে সফল হবে না। যাতে স্বপরাগযোগ না হতে পারে তার জন্য কি করলেন, ধরো এই গাছটার যে পুংকেশর চক্র, সেই পুংকেশর চক্রকে কেটে বাদ দিয়ে দিলেন, তাহলে কি পড়ে রইল? শুধুমাত্র গর্ভকেশর চক্র, অর্থাৎ এই উভলিঙ্গ ফুলের পুংস্তবককে কেটে বাদ দিয়ে দিল। এই প্রসেসকে বলা হয় ইমাস্কুলেশন। তাহলে ইমাস্কুলেশন মানে কি?
যে পদ্ধতিতে উভলিঙ্গ ফুলের পুংস্তবককে কেটে বাদ দিয়ে তাকে স্ত্রী ফুলে পরিণত করা হয় তাকে বলা হয় ইমাস্কুলেশন। তাহলে মেন্ডেল কেন ইমাস্কুলেশন করেছিলেন? মেন্ডেল এই কারণেই ইমাস্কুলেশন করেছিলেন যাতে কিনা স্বপরাগযোগকে আটকানো যায় বা বাধা দেওয়া যায়। এবার শুধুমাত্র ইমাস্কুলেশন করলে হবে? এই ফুলটা ধরো পুংকেশর চক্র কেটে বাদ দেওয়া হয়েছে, গর্ভকেশর চক্র যদি ওপেন থাকে সেই গর্ভকেশর চক্রের উপর তো অন্যান্য পতঙ্গ এসে বসতে পারে, যার পায়ে বা যার গায়ে ধরো অন্য কোনো গাছের পরাগরেণু লেগে আছে, কিন্তু মেন্ডেলের টার্গেট তো ছিল এই গাছের পরাগরেণুকে নিয়েই এই গাছের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করবেন। তাহলে কিন্তু শুধুমাত্র ইমাস্কুলেশন করলেই কিন্তু মেন্ডেলের পরীক্ষাটা কিন্তু এগোতো না, ভুল ভ্রান্তি চলে আসতো। তাই মেন্ডেল শুধুমাত্র ইমাস্কুলেশনে থামেননি, তারপর ব্যাগিং বলে একটা পদ্ধতি করলেন। ব্যাগিং কি জিনিস? এই যে ফুলটার ইমাস্কুলেশন করলেন অর্থাৎ পুংস্তবককে কেটে বাদ দিলেন, সেই ফুলটাকে কিন্তু প্যাকেটের মধ্যে ভরে গাছে থাকা অবস্থাতেই প্যাকেট দিয়ে কিন্তু তাকে ঘিরে দিলেন এবং সুতো দিয়ে বেঁধে দিলেন। কেন? যাতে অন্য কোনো বায়ুর মাধ্যমে হোক বা অন্য কোনো পতঙ্গের মাধ্যমে হোক অন্য কোনো গাছের পরাগরেণু এসে ওই গর্ভমুণ্ডে না পড়তে পারে। তারপর যখন এই ফুলটার গর্ভমুণ্ড পরিণত হলো তখন এই গাছের যে পরাগধানী, সেই পরাগধানী থেকে তুলির মাধ্যমে পরাগরেণু নিয়ে এই গাছের গর্ভমুণ্ডে স্থাপিত করলেন বা স্থানান্তরিত করলেন, যাকে বলা হয় ডাস্টিং। বোঝা গেছে? তাহলে ফার্স্টে করলেন ইমাস্কুলেশন, তারপর করলেন ব্যাগিং, তারপর ডাস্টিং করে একদম ওনার টার্গেট যে গাছ অর্থাৎ বিশুদ্ধ লম্বা মটর গাছ, সেই গাছের পরাগরেণু নিয়ে বিশুদ্ধ খর্ব বা বিশুদ্ধ বেটে মটর গাছের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করলেন। তাহলে একদম ওনার যা টার্গেট সেটা ফুলফিল হলো। তাহলে এই গাছে যে পরাগরেণু উৎপন্ন হয়েছিল এবং তার মধ্যে যে পুং গ্যামেট তৈরি হয়েছে, সেই পুং গ্যামেটের মধ্যে দেখো এই মিওসিস হবে, তো গ্যামেট তৈরির সময় তো মিওসিস হবে। এই গাছেও গ্যামেট তৈরি হয়েছে, এই গাছেও গ্যামেট তৈরি হয়েছে। এই গাছে ধরো পুং গ্যামেট, এই গাছে ধরো স্ত্রী গ্যামেট। আমরা তো এখান থেকে পরাগরেণু নিয়েছি, আমরা তো এই গাছের গর্ভকেশর চক্রকে ব্যবহৃত করিনি, তাই না? এই গাছের যে গর্ভাশয় বা যে ওদের যে গাইনোসিয়াম তাকে তো ইউজ করা হয়নি, এর খালি অ্যান্ড্রোসিয়াম বা পুংকেশর থেকে পরাগরেণু নিয়ে এই গাছে স্থানান্তরিত করা হয়েছে। তো আপাতত এর গাইনোসিয়াম নিয়ে কথা বলছি না আমি। তাহলে এর দেহে যে শুক্রাণু উৎপন্ন হয়েছে, এর দেহে যে ডিম্বাণু উৎপন্ন হয়েছে, তখন কোন কোষ বিভাজন হয়েছে? মিওসিস কোষ বিভাজন। আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়ে এসেছি। তাহলে মিওসিস কোষ বিভাজনে কি হয়? এই যে হোমোলোগাস ক্রোমোজোম বা এক জোড়া ক্রোমোজোম, তার মধ্যে প্রত্যেক জোড়ের একটা ক্রোমোজোম একদিকে যায়, আরেকটা ক্রোমোজোম আরেকদিকে যায় না মিওসিসে? তাহলে মিওসিসে যখন গ্যামেট তৈরি হবে, অর্ধেক গ্যামেট পাবে এই ক্রোমোজোমটা, অর্ধেক গ্যামেট পাবে এই ক্রোমোজোমটা। তো গ্যামেটগুলো যে ক্রোমোজোমই পাক না কেন, দেখো কোন জিনটা পাবে? ক্যাপিটাল টি জিনটা, কারণ এর তো আর কোনো অপশন নেই, দুটোই ক্যাপিটাল টি। তাহলে এই গাছে যে গ্যামেট তৈরি হবে সবাই কিন্তু ক্যাপিটাল টি গ্যামেট, আর এই গাছ থেকে যে গ্যামেট তৈরি হবে সেটা কিন্তু স্মল টি গ্যামেট, আর কিন্তু অন্য কোনো অপশন নেই। বোঝা গেছে? তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে গ্যামেট। আবার কিন্তু ডান দিকে অবশ্যই লিখে দেবে কোনটা কি। বোঝা গেছে? তাহলে এই গ্যামেট আর এই গ্যামেটের যখন ফিউশন ঘটলো, যে জাইগোট তৈরি হলো, সে তাহলে ক্যাপিটাল টি স্মল টি, তাই না? এই জাইগোট থেকেই আলটিমেটলি কি উৎপন্ন হবে? ভ্রূণ, তারপর বীজ, তারপর নতুন অপত্য গাছ। আচ্ছা, আমি যদি এর ক্রোমোজোম আঁকি, এ দেখো এই গাছ থেকে কোন ক্রোমোজোম পেয়েছে? এই দুটোর মধ্যে যে কোনো একটা। আমি নীল কালার দিয়ে আঁকছি, তাহলে সেখানে ক্যাপিটাল টি জিনটা, কোনো সন্দেহ নেই। আরেকটা ক্রোমোজোম পেয়েছে এই গাছ থেকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা। যেটাই পাক না কেন সেটা স্মল টি অ্যালিলওয়ালা ক্রোমোজোম, তাই এ ক্যাপিটাল টি স্মল টি এর জিনোটাইপ হয়েছে। তাহলে এই যে গাছ উৎপন্ন হলো, এরা হচ্ছে F1 জনু, ইংলিশে বলা হয় ফিলিয়াল জেনারেশন। ফিলিয়াল জেনারেশন, বাংলায় বলা হয় অপত্য জনু। প্যারেন্টাল জনু মানে জনিত্রী জনু, F1 জনু মানে অপত্য জনু। মেন্ডেল বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ খর্ব মটর গাছের ক্রস করিয়ে প্রথম অপত্য জনু বা F1 জনুতে যতগুলো মটর গাছ পেলেন, সেটা 50টা হোক, 100টা হোক, 200টা হোক, দেখলেন প্রত্যেকটা মটর গাছ কিন্তু লম্বা এবং একদম এই গাছটার যেরকম হাইট সেরকমই লম্বা। মানে এই গাছ যদি 5 ফুট লম্বা হয়, এই গাছ যদি 1 ফুট লম্বা হয়, তো 5 ফুটকে যদি আমরা লম্বা মটর গাছ ধরে নিই এবং 1 ফুটকে যদি আমরা বেটে মটর গাছ ধরি, এই মটর গাছও কিন্তু যখন পরিণত হলো একদম 5 ফুটই লম্বা হলো। তাহলে একদম লম্বা, মাঝামাঝি কোনো সাইজ হয়নি, একদম লম্বা। তাহলে মেন্ডেল কিন্তু এরকম একটা রেজাল্ট দেখে একটু চমকেই গেছিলেন বা কি বলবো, অবাক হয়েছিলেন
যে বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ খর্ব মটর গাছের ক্রসে যে প্রথম অপত্যজনুতে যত মটর গাছ তৈরি হলো সবাই লম্বা হলো। তাহলে এরকম রেজাল্ট যদি আমরা প্রথমে কেউ পাই তখন আমাদের মাথায় ফার্স্টে কী চিন্তা আসবে? তার মানে নিশ্চয়ই লম্বার সঙ্গে বেটের ক্রস করানোর ফলে বেটে বৈশিষ্ট্যটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে বা লুপ্ত হয়ে গেছে, তাই তো সবাই লম্বা হয়েছে। যদি 100খানা মটর গাছ পান F1 জনুতে, সবাই লম্বা হলো, এটা অবাক কাণ্ড না? যদি 80 জন লম্বা 20 জন বেটে হতো তাও মানতে পারতাম যে হ্যাঁ ঠিক আছে, কিছু তো বেটে আছে রে বাবা। কিন্তু 100%, আমি আবার লিখে দিচ্ছি, 100% F1 জনুতে যত মটর গাছ পেলেন সবাই কিন্তু লম্বা হলো। তো এই থেকে কিন্তু মাথায় আসতেই পারে যে তার মানে হয়তো বেটে বৈশিষ্ট্যটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে বা লুপ্ত হয়ে গেছে। মেন্ডেল তারপর কি করলেন? মেন্ডেল তারপর এই যে মটর গাছগুলো F1 জনুতে উৎপন্ন হলো, এরা তো উভলিঙ্গ ফুল, তাই না? তো এই মটর গাছের মধ্যে স্বপরাগযোগ ঘটালেন। স্বপরাগযোগ ঘটালেন মানে এই মটর গাছেরই পরাগ রেণু এই মটর গাছেরই গর্ভমুণ্ডে স্থানান্তরিত করলেন, স্বপরাগযোগ। আচ্ছা, তাহলে আমাকে বলো তো এই মটর গাছে কত রকমের গ্যামেট উৎপন্ন হবে? দেখো এই মটর গাছের ক্রোমোজোম আমি এঁকে দিয়েছি, এরা তো হোমোলগাস ক্রোমোজোম। যখন মিওসিস হবে কিছু মানে 50% গ্যামেটে যাবে এই নীল ক্রোমোজোমটা যার মধ্যে ক্যাপিটাল টি জিনটা আছে, 50% গ্যামেটে যাবে লাল ক্রোমোজোমটা যার মধ্যে স্মল টি গ্যামেট আছে, তাই না? তাহলে এই মটর গাছটা দুরকম গ্যামেট তৈরি করবে, ক্যাপিটাল টি এই জিন বহনকারী গ্যামেট এবং স্মল টি এই জিন বহনকারী গ্যামেট। আমি বললাম যে মটর গাছ উভলিঙ্গ ফুল, তাহলে এই গাছের মধ্যে পুংগ্যামেটও তৈরি হয়েছে, স্ত্রী গ্যামেটও তৈরি হয়েছে। তাহলে দুরকম পুংগ্যামেট তৈরি হবে, ক্যাপিটাল টি পুংগ্যামেট, স্মল টি পুংগ্যামেট। আর স্ত্রী গ্যামেট দুরকম তৈরি হবে, ক্যাপিটাল টি স্ত্রী গ্যামেট আর স্মল টি স্ত্রী গ্যামেট। এই নিয়ে কোনো সন্দেহ নেই, ক্যাপিটাল টি স্মল টি দুরকম গ্যামেট তৈরি করবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবারে দেখা যাক এর পরের প্রজন্মে কি হলো। আমি বোর্ডের নিচে আঁকছি না, হয়তো দেখতে অসুবিধা হবে, আমি এই সাইডে আঁকছি। এরপরেরটা এরকম চেকার বোর্ডের সাহায্যে তোমরা পরীক্ষা হলে উপস্থাপিত করবে, এরকম চেকার বোর্ড। এটাকে পানেট স্কোয়ারও বলা হয়, চেকার বোর্ড বা পানেট স্কোয়ার। আচ্ছা, এই হচ্ছে মেল সাইন নিশ্চয়ই জানো, আর এটা হচ্ছে ফিমেল সাইন, স্ত্রী। ওকে, তাহলে মেল গ্যামেট কত রকম হলো? মেল গ্যামেট হলো ক্যাপিটাল টি একটা এবং স্মল টি, তাই তো? ফিমেল গ্যামেট কত রকম হলো? দু রকমেরই, ক্যাপিটাল টি এবং স্মল টি। এবার যে কোনো পুংগ্যামেটের সঙ্গে যে কোনো স্ত্রী গ্যামেটের মিলন ঘটতে পারে। তাহলে এই পুংগ্যামেট এই স্ত্রী গ্যামেট মিললে কি হবে? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। এই পুংগ্যামেট এই স্ত্রী গ্যামেট, ক্যাপিটাল টি স্মল টি। এই পুংগ্যামেট এই স্ত্রী গ্যামেট, ক্যাপিটাল টি স্মল টি। এই পুংগ্যামেট এই স্ত্রী গ্যামেট, স্মল টি। এবং এই যে বক্সটা করলে একে বলা হয় চেকার বোর্ড বা পানেট স্কোয়ার। লিখে নাও, চেকার বোর্ড বা পানেট স্কোয়ার। এবং এই বক্সটা যে এরপর করবে তার তলায় বা তার পাশে লিখে দেবে যে F2 জনু, এটা তো F2 জনু তাই না? এটা তো F1 জনু ছিল। F1 জনুর মধ্যে স্বপরাগযোগ ঘটিয়ে তারপরের যে জেনারেশন তাকে কি বলা হবে? সেকেন্ড ফিলিয়াল জেনারেশন বা দ্বিতীয় অপত্য জনু। এটা তো প্রথম অপত্য জনু। তাহলে লিখবে F2 জনু চেকার বোর্ডের সাহায্যে প্রদর্শিত হলো। ঠিক আছে, কি লিখবে চেকার বোর্ডের তলায়? যে F2 জনু চেকার বোর্ডের সাহায্যে প্রদর্শিত হলো। মেন্ডেল F2 জনুতে কি দেখলেন? মেন্ডেল F2 জনুতে দেখলেন যে লম্বা মটর গাছ ইস টু বেটে মটর গাছ বা খর্ব মটর গাছ দেখলেন এই রেশিওটা 3:1। অর্থাৎ F2 জনুতে মানে এই F1 জনুর গাছের মধ্যে স্বপরাগযোগ ঘটিয়ে যে পরবর্তী প্রজন্মের মটর গাছ পেলেন, তাতে যদি 100খানা মটর গাছ পান তার মধ্যে প্রায় 75% অর্থাৎ 3:1, 75% আর 25%, তো প্রায় 75% দেখলেন লম্বা মটর গাছ হয়েছে এবং 25% বেটে মটর গাছ হয়েছে। তাহলে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার F2 জনুর ফেনোটিপিক অনুপাত কি? এটাকে বলা হয় ফিনোটিপিক অনুপাত, তাই না? ফিনোটিপিক অনুপাত তাহলে কি হলো? ফিনোটিপিক অনুপাত হলো 3:1। ফিনোটাইপ মানে কি? কোনো বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে না? মটর গাছটা লম্বা না বেটে তুমি তো বাইরে থেকে দেখতে পাবে, তাহলে বাইরে থেকে যে ক্যারেক্টার দেখা যায় তাকেই বলা হয় ফিনোটাইপ। ঠিক আছে, তাহলে লম্বা ইস টু বেটে 3:1। তাহলে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার F2 জনুর ফিনোটিপিক অনুপাত 3:1। কে লম্বা হয়েছে? এর মধ্যে লম্বা হয়েছে এইটা লম্বা,
এটা লম্বা, আর 1 মানে যে স্মল টি যার জেনোটাইপ সে হচ্ছে বেঁটে বা খর্ব। তাহলে 3 রকমের, 3টে লম্বা একটা বেঁটে, বা 75% লম্বা 25% বেঁটে, তো ঠিক আছে। কিন্তু যদি আমরা জিনোটাইপ দেখি, জিনের সমাহার দেখো, ক্যাপিটাল টি একটা, ক্যাপিটাল টি স্মল টি দুটো, তাই না, আর স্মল টি একটা, তাহলে জিনোটিপিক অনুপাত কত? তাহলে ফিনোটিপিক অনুপাত তো 3:1, জিনোটিপিক অনুপাত কত গো? জিনোটিপিক অনুপাত হচ্ছে 1:2:1, তাই না? দেখো, ক্যাপিটাল টি একটা, ক্যাপিটাল টি স্মল টি দুটো, স্মল টি একটা, 1:2:1। প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার F2 জনুর ফিনোটিপিক এবং জিনোটিপিক অনুপাতগুলি লেখো। মাধ্যমিকের প্রশ্ন 1+1 কি লিখবে? মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার F2 জনুর ফিনোটিপিক অনুপাত 3:1 এবং জিনোটিপিক অনুপাত 1:2:1। আচ্ছা, এখান থেকে মেন্ডেল কতগুলো কথা বলেছিলেন। দেখো, প্রথম অপত্যজনিতে সব মটর গাছই কিন্তু লম্বা হয়েছিল। তাহলে ক্যাপিটাল টি এবং স্মল টি দুটো অ্যালিল, তা দুটো অ্যালিল একসঙ্গে থাকা সত্ত্বেও কেবলমাত্র ক্যাপিটাল টি অ্যালিল যেই বৈশিষ্ট্য প্রকাশ করে সেই বৈশিষ্ট্যটাই প্রকাশিত হয়েছে, কিন্তু স্মল টি যে বৈশিষ্ট্য প্রকাশ করে অর্থাৎ খর্ব বৈশিষ্ট্য সেটা কিন্তু প্রকাশিত হয়নি। তাহলে ক্যাপিটাল টি এটা হচ্ছে প্রকট অ্যালিল, আর স্মল টিটা হচ্ছে প্রচ্ছন্ন অ্যালিল, তাই লিখলাম ক্যাপিটাল টি গ্রেটার দ্যান স্মল টি। ঠিক আছে, এখান থেকে মেন্ডেল একটা সিদ্ধান্তে এসেছিলেন যাকে বলা হয় প্রকটতার সূত্র। যদি এটাকে বংশগতির সূত্র হিসেবে ধরা হয় না, তাও জেনে রাখো প্রকটতার সূত্র। মেন্ডেল কি বলেছিলেন? বলেছিলেন দুটো বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য একসঙ্গে উপস্থিত থাকলে, বা ফ্যাক্টর একসঙ্গে উপস্থিত থাকলে, দুটো বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশকারী ফ্যাক্টর একত্রে থাকলে তাদের মধ্যে যেটি প্রকাশিত হয় তাকে বলা হয় প্রকট, আর একটা প্রকাশিত হয় না, সেটা হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে ক্যাপিটাল টি স্মল টি একসঙ্গে থাকার ফলে কে প্রকাশিত হলো? লম্বা বৈশিষ্ট্য প্রকাশিত হলো। তার মানে ক্যাপিটাল টি প্রকাশিত হলো। তাহলে ক্যাপিটাল টি হচ্ছে প্রকট অ্যালিল বা প্রকট জিন, আর স্মল টি হচ্ছে প্রচ্ছন্ন অ্যালিল বা প্রচ্ছন্ন জিন। ঠিক আছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ কি, এই যে এক সংকর জনন পরীক্ষা, এই পরীক্ষা থেকে মেন্ডেলের প্রথম বংশগতির সূত্র যাকে বলা হয় পৃথকীভবন সূত্র বা ল অফ সেগ্রিগেশন, এটা একদম লিখে নাও, খুব ইম্পর্টেন্ট, 2 নম্বরের কোয়েশ্চেন মাধ্যমিকে আসে। মেন্ডেল তার এক সংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? লিখবে মেন্ডেল তার এক সংকর জনন পরীক্ষা থেকে পৃথকীভবন সূত্র বা ল অফ সেগ্রিগেশনে উপনীত হয়েছিলেন। সূত্রটা কি? সূত্র হচ্ছে কোন জীবের একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় পাশাপাশি অবস্থান করলেও কখনো মিশ্রিত হয়ে যায় না, বরং গ্যামেট গঠনকালে পরস্পর থেকে পৃথক হয়ে যায়। লিখে নাও, কোনো জীবের একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় পাশাপাশি অবস্থান করলেও কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে পরস্পর থেকে পৃথক হয়ে যায়। দেখো, বিপরীত বৈশিষ্ট্য কি? ক্যাপিটাল টি স্মল টি, জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় ক্যাপিটাল টি স্মল টি একসঙ্গে আছে পাশাপাশি, কিন্তু এদের মধ্যে কিন্তু মিক্সচার ঘটেনি, তাই না, মিক্সিং হয়নি, বরং এই যখন আবার গ্যামেট তৈরি করলো তারা কিন্তু পরস্পর থেকে পৃথক হয়ে গেল ক্যাপিটাল টি স্মল টি। বোঝা গেছে? তাহলে এই যে F1 জনুতে যে মটর গাছ তৈরি হলো, এরা তো লম্বা, অবশ্যই ফিনোটিপিক্যালি তো লম্বা, এরা কিন্তু জেনোটিপিক্যালি কিন্তু হেটেরোজাইগাস জীব, তাই না, দুটো ভিন্ন অ্যালিল, এ কিন্তু হোমোজাইগাস, তাই না, দুটোই ক্যাপিটাল টি, এও হোমোজাইগাস, দুটোই স্মল টি, এ কিন্তু হেটেরোজাইগাস, তাই একে আমি লম্বা তো অবশ্যই বলবো, একে বলা উচিত সংকর লম্বা, কারণ হেটেরোজাইগাস জীব। তাহলে এক্ষেত্রেও দেখো, এই প্রথম যে লম্বাটা সে কিন্তু বিশুদ্ধ লম্বা, ক্যাপিটাল টি, কিন্তু এই দুটো যারা ক্যাপিটাল টি স্মল টি, এই যে জেনোটাইপে 1:2:1 না, প্রথম 1টা কি জন্য? প্রথম 1টা ক্যাপিটাল টির জন্য, তারপর 2টা কি? ক্যাপিটাল টি স্মল টির জন্য, তারপর 1টা স্মল টির জন্য। তাহলে এই যে লম্বা মটর গাছটা, এটা কিন্তু বিশুদ্ধ লম্বা, দুটোই ক্যাপিটাল টি, এই দুটো কিন্তু সংকর লম্বা, ক্যাপিটাল টি স্মল টি, তোমরা সংকর লম্বা লিখে নেবে। আর লাস্টেরটা অবশ্যই বেটে তো বিশুদ্ধই হবে, কারণ দুটোই স্মল টি। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা এবং তা থেকে প্রাপ্ত প্রথম সূত্র, বংশগতির প্রথম সূত্র বা পৃথকীভবন সূত্র। যদি এটা বুঝতে পারো তাহলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে ভবিষ্যতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তোমাদের ফোনে আপডেট চলে যাবে। আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট সেকশনে প্রশ্ন করো। থ্যাংক ইউ।